ইরাক থেকে একটু ইরান থেকে পশ্চিমে গেলে তুরস্ক, তুরস্ক থেকে দক্ষিণে গেলে সিরিয়া, সিরিয়া থেকে পূর্বে আসলে ইরাক। একদম মানে চতুর্ভুজের মতো এই 4টা দেশ অবস্থিত এবং প্রত্যেক দেশের সীমান্তে কুর্দিদের অবস্থান। এই সীমান্তবর্তী এলাকাটা একটা বিরাট একটা এলাকা। এই এলাকাটা যদি কুর্দিরা নিয়ন্ত্রণ করতে পারে তাহলে এখানে আমেরিকা এবং ইসরায়েলের ঘাঁটিটা গাড়া খুব সহজ হয় এবং এই জায়গা থেকে একেবারে পুরো বিশ্বকে পুরো মিডল ইস্টকে ওয়াচ করার একটা ওয়াচ টাওয়ার হিসেবে ব্যবহার করতে পারে আমেরিকা এবং ইসরায়েল। যার কারণে সুদীর্ঘ কাল ধরে এরা এই কুর্দি ইস্যুটাকে খাড়া করেছে, কুর্দি ইস্যুটা চালু করেছে এবং এদেরকে পেট্রোনাইজ করে, অস্ত্র দেয়, সহযোগিতা করে। এমনকি ইরাকের যে কুর্দি অঞ্চল, যেটা স্বায়ত্তশাসিত কুর্দি অঞ্চল, এই অঞ্চলে ইসরায়েলের বিভিন্ন দপ্তর আছে গোপনে এবং আমেরিকার দপ্তর আছে, সিআইএ এর দপ্তর আছে, মোসাদের দপ্তর আছে এবং আমেরিকা বিশেষ গুরুত্ব দিয়ে এখানে ঘাঁটি, সামরিক ঘাঁটি গড়েছে এবং তাদের কনসুলেট আছে, এত বেশি গুরুত্ব দেয়। ধন্যবাদ আবারও আপনাকে। আসলে ব্যাপার হচ্ছে যে কোনো দেশে যদি কোনো দেশের উপরে গোয়েন্দা বৃত্তি কেউ করতে চায় তাহলে সেটা তাদের মতো করেই চালায়। আমেরিকা এবং ইসরায়েল সারা বিশ্বে এই গুপ্তচর বৃত্তি, গোয়েন্দা বৃত্তি যাই বলি না কেন সেগুলো চালিয়ে থাকে এবং ইরান যেহেতু তাদের খুবই বড় প্রতিদ্বন্দ্বী দেশ এবং আমি সবসময় বলি যে ইরানের চেয়ে বড় শত্রু দেশ আমেরিকা এবং ইসরায়েলের সামনে আর কেউ নেই, এটা বাস্তবতা। ফলে ইরানের ভেতরে তারা অনেক বেশি তৎপর থাকার চেষ্টা করে এবং এক্ষেত্রে লোকাল এজেন্ট ঠিক করার পাশাপাশি একেবারে সরাসরি সিআইএ, মোসাদের গোয়েন্দারাও কখনো কখনো ঢুকে যায়, এমন খবর আসে। তো দুঃখজনক হচ্ছে যে এই গুপ্তচর বৃত্তি বা গোয়েন্দা বৃত্তিতে হানি ট্র্যাপ থেকে শুরু করে অর্থের মায়াজাল সবকিছুই চলে, সবকিছুই ব্যবহার করা হয়। তা কোথায় কাকে কোন জায়গায় কি দিয়ে যে বশ করা যায় তা তো বলা মুশকিল। আবার এটাও ঠিক যে ইরানের ভেতরে ইসলামী সরকার আছে, ইসলামী সরকার ব্যবস্থা আছে, বিপ্লবী সরকার আছে। যেখানে বেশি যত ভালো মানুষ সেখানে বেশি, মানে একটা কথা আছে না যে ইমানদারের উপরে শয়তান বেশি ভিড়ার চেষ্টা করে, কারণ তাকে যে ইমানদার না তাকে তো বিভ্রান্ত করাই গেছে, আর যে ইমানদার তাকে তো বিভ্রান্ত করার গতকালকেই তো দেখা হলো আমার চ্যানেল 9-এ। যাই হোক, যে যুদ্ধ পরিস্থিতি আছে এর ভিতরে যে ডক্টর অধ্যাপক মিথিল সাহেব যেটা বললেন, তৌফিকুল ইসলাম মিথিল সাহেব বললেন যেটা, এটা খুবই সঠিক কথা বলেছেন। আমি এই প্রসঙ্গটা একটু বলি, কুর্দি বিষয়টা, তারপরে সৌরভ ভাই আপনার প্রসঙ্গে আসছি। কুর্দি বিষয়টা এই আমেরিকা এই মুহূর্তে যে কারণে টানতে চাইছে সেটি হচ্ছে যে ইরাক, সিরিয়া, তুরস্ক এবং ইরান এই প্রত্যেকটা দেশের সীমান্তবর্তী অঞ্চলে কুর্দিদের বসবাস। তার মানে এই 4টা দেশ কিন্তু একেবারে গোল করে ঘুরে চারপাশে অবস্থিত। ইরাক থেকে একটু, ইরান থেকে পশ্চিমে গেলে তুরস্ক, তুরস্ক থেকে দক্ষিণে গেলে সিরিয়া, সিরিয়া থেকে পূর্বে আসলে ইরাক। একদম মানে চতুর্ভুজের মতো এই 4টা দেশ অবস্থিত এবং প্রত্যেক দেশের সীমান্তে কুর্দিদের অবস্থান। এই সীমান্তবর্তী এলাকাটা একটা বিরাট একটা এলাকা। এই এলাকাটা যদি কুর্দিরা নিয়ন্ত্রণ করতে পারে তাহলে এখানে আমেরিকা এবং ইসরায়েলের ঘাঁটিটা গাড়া খুব সহজ হয় এবং এই জায়গা থেকে একেবারে পুরো বিশ্বকে পুরো মিডল ইস্টকে ওয়াচ করার একটা ওয়াচ টাওয়ার হিসেবে ব্যবহার করতে পারে আমেরিকা এবং ইসরায়েল। যার কারণে সুদীর্ঘ কাল ধরে এরা এই কুর্দি ইস্যুটাকে খাড়া করেছে, কুর্দি ইস্যুটা চালু করেছে এবং এদেরকে পেট্রোনাইজ করে, অস্ত্র দেয়, সহযোগিতা করে। এমনকি ইরাকের যে কুর্দি অঞ্চল, যেটা স্বায়ত্তশাসিত কুর্দি অঞ্চল, এই অঞ্চলে ইসরায়েলের বিভিন্ন দপ্তর আছে গোপনে এবং আমেরিকার দপ্তর আছে, সিআইএ এর দপ্তর আছে, মোসাদের দপ্তর আছে এবং আমেরিকা বিশেষ গুরুত্ব দিয়ে এখানে ঘাঁটি, সামরিক ঘাঁটি গড়েছে এবং তাদের কনসুলেট আছে, এত বেশি গুরুত্ব দেয়। ইরান একেবারে ইরানের সীমান্তে সেটা। তো এই যে কুর্দি ইস্যুটা টানা হচ্ছে, এটা খুব ডেঞ্জারাস একটা ইস্যু। যদি এই ইস্যুটা টানে তাহলে আবার অন্য একটা সুবিধা পাবে ইরান,
তখন সিরিয়া, ইরাক এবং তুরস্ক এই ইস্যুতে তারা আবার একাট্টা হবে, ইরানের পক্ষে অবস্থান নেবে। কারণ এই কুর্দি ইস্যু জ্যান্ত করলে প্রত্যেকটা দেশ ক্ষতিগ্রস্ত হবে। সেক্ষেত্রে যদিও ইরানকে কুর্দি দিয়ে ধ্বংস করতে চাইবে বা একটা বিরাট রকমের কেওয়াস তৈরি করতে চাইবে, কিন্তু কুর্দি ইস্যুটা আনলে আঞ্চলিক দেশগুলো আবার এই বিষয়টা নিয়ে মনে হয় একাট্টা হতে পারে। যা হোক, বর্তমানে ইরানের ভেতরে যে যুদ্ধ চালাচ্ছে ইসরায়েল এবং আমেরিকা, সৌরভ ভাইকে বলি, এই যুদ্ধটার কারণে নিশ্চয়ই ইরানের অভ্যন্তরীণ ক্ষয়ক্ষতি হচ্ছে ব্যাপকভাবে। ইরান তো এমনিতেই নিষেধাজ্ঞার ভেতরে থাকা একটা খানিকটা মানে নিয়ন্ত্রিত অর্থনীতির ভিতরে থাকা একটা দেশ। তো তারপরেও আমি যেটা বলি, সামাজিকভাবে সবকিছুর দিক দিয়ে তো ক্ষতিগ্রস্ত হবে নিশ্চয়ই, কিন্তু ইরানিরা একটা কাজ কোনো মতেই ছাড়বে না। আমরা এতক্ষণ যা যা আলোচনা করলাম, যেমন সর্বোচ্চ নেতার ব্যাপার যেটা ডোনাল্ড ট্রাম্প ঠিক করে দেবেন, প্রশ্ন ওঠে না, ইরানিরা এটা কোনো মতেই মানবে না। আবার ইরানিদেরকে একেবারে হাত পা বেঁধে তাদের ভেতরে একটা গৃহ যুদ্ধ লাগিয়ে দেওয়ার চেষ্টা, এইগুলো মোকাবেলার জন্য যথেষ্ট শক্তি সামর্থ্য আছে ইরানের ভেতরে বলে আমি জানি, আমি বিশ্বাস করি। তার মানে আপনি এখনকার পরিস্থিতি দেখে অন্তত এটা আপনি বুঝতে পাচ্ছেন যে এটার পরিস্থিতি আসলে আফগানিস্তান বা ইরাকের মতো হবে না, তাই তো? না না, আফগানিস্তান ইরাকের মতো তো হওয়ার প্রশ্ন ওঠে না, বরং ব্যাপারটা উল্টাও হতে পারে।